আমরা লাইভে। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই করোনাকালীন সময়ে শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো পৃথিবী এখন এই বৈশ্বিক মহামারীর সাথে লড়াই করছে। যে যেখানে আমরা আছি আমরা আমাদের মতো খানিকটা সুস্থ থাকা, ভালো থাকার চেষ্টা করছি। এরপরেও যখন এরকম একটা সময়ে যখন আমাদের সামনে এত বড় একটা চ্যালেঞ্জ, এই সময়টাতে মানুষের মনের সাহস হারানো বা বুকের বল হারানো এটা খুবই স্বাভাবিক। আম, এইরকম একটা পরিস্থিতির ভেতরেও আজকে মহান ৭ই জুন, আজকে হচ্ছে আমাদের মহান ৬ দফা দিবস। এই দিবসের আমরা এই দিবসটাকে সামনে রেখে আজকে আমাদের সুযোগ হয়েছে আমাদের পাবনাদের মাননীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উনি আমাদের সাথে যোগদান করেছেন আমাদেরকে উৎসাহিত করতে, আমাদেরকে সাহস দেওয়ার জন্য। এজন্য আমাদের পাবনাদের মাননীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এখন লাইভে আসছি। হ্যাঁ জি ফিরোজ ভাই, আম, তো আসলে যেই যেই সেটটা বা যেই ব্যাকড্রপে আমরা এখন কথা বলছি সেটা হচ্ছে আজকে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী যখন এই করোনাকালীন সময়ে একটা বৈশ্বিক চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। চ্যালেঞ্জটা হচ্ছে সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক, কালচারাল চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের মনের জোরটা ভীষণ প্রয়োজন। আবার ঠিক আজকের যে দিনটা ৭ই জুন, এই সময় কিন্তু ইতিহাসে বাঙালি জাতি হিসাবে আমরা যথেষ্ট সাহস দেখিয়েছি। আমাদের একতা, আমাদের সংঘবদ্ধ হয়ে কাজ করার যে প্রমাণ আমরা রেখেছি। তো এরকম একটি প্রেক্ষাপটে আপনি এই ৭ই জুনের যে সিগনিফিকেন্সটা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ফিরোজ। আসলে আজকে বৈশ্বিক যে দুর্যোগ, নিঃসন্দেহে আমরা যদি এই দুর্যোগ মোকাবেলা করতে যাই, অবশ্যই আমাদের সাহস ধারণ করতে হবে, হতে হবে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন। সেক্ষেত্রে জাতি হিসেবে বাঙালি কোনো মাখানিচু থেকে আমরা বর্তমান পর্যন্ত যদি তাকাই, এই জাতি যে কোনো দুর্যোগ, বিভিন্ন ধরনের দুর্যোগ, সেটা প্রাকৃতিক, রাজনৈতিক দুর্যোগগুলো এই জাতি মোকাবেলা করছে। এরকম একটা আজকের যে দুর্যোগ, এই দুর্যোগও এই জাতি মোকাবেলা, বিশেষ করে তার ইতিহাসেই এর প্রচুর নিদর্শন রয়ে গেছে। আজকে ৭ই জুন ঐতিহাসিক ৬ দফা দিবস। আমরা ৬ দফার এই দিবসের উপলক্ষে আজকে করোনার এই বিপর্যয়ের সময়ে আলোচনা, ৬ দফার যে সময়টাকে যদি আমরা বিশ্লেষণ করি, এখান থেকে একটা সত্যি ১৯৬৩ সনের ৬ দফা ৫-৬ ফেব্রুয়ারিতে লাহোরে যে প্রস্তাবটা বঙ্গবন্ধু করেছিলেন, ৬ দফা প্রস্তাব উত্থাপন করেছে, এই প্রস্তাব উত্থাপনের ভিতরেই এই জাতির আগামী দিনের চাওয়া পাওয়ার সমস্ত এবং এই চাওয়া পাওয়ার পেছনের যে তারও পেছনের ইতিহাসটা আমরা যদি জানি, ৭৭, ৫৪, ৫৪, তারপরে ৫৮, ৬২, এই সব সালগুলো বিভিন্ন কারণে এই জাতির জন্য উল্লেখযোগ্য এবং জাতির এই বাঙালি জাতি সেই সময়টাতে দৃঢ়ভাবে, ঐক্যবদ্ধভাবে যথেষ্ট দৃঢ়তার সাথে মোকাবেলা করে। আমি মানে নিঃসংকোচ চিত্তে বা দৃঢ় চিত্তে বলতে চাই, এই জাতি যত বিপর্যয়ের মুখে হয়েছে এবং বিপর্যয়কালীনে এই জাতি যত ঐক্যবদ্ধ হয়েছে, এবারও ৬ দফা আজকে যেহেতু ৭ই জুন ৬ দফা দিবস, এই দিবসে ১৯৬৬ সনে কি হয়েছিল, সেখানে কিন্তু দক্ষিণ পাকিস্তানের যে শাসক গোষ্ঠী কিন্তু এটাকে দমন করার জন্য তারা নির্বিচারে মানুষ, এই বাঙালি জাতি কিন্তু থেমে থাকে, বরং দৃঢ়ভাবে আরো ঐক্যবদ্ধভাবে এটাকে
বেগবান করতে, তাদের চাওয়া পাওয়াটাকে স্বাধিকারকে আদায় করা। আজকে সেই বিপর্যয়েও কিন্তু মানুষ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে এবং নেতৃত্বে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আমি এই 6 দফার সেই দিনে এই আস্থা রাখি অবশ্যই। এই করোনা, এই দুর্যোগ, এই বাঙালি জাতি যে দৃঢ়ভাবেই তারা অবশ্যই মানে মোকাবেলা করবে এবং এর থেকে এড়িয়ে যেতে পারবে। এই বৈশ্বিক বিপর্যয়ে আমরা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ ফিরোজ ভাই। এর পাশাপাশি আরেকটা কথা মানে কিন্তু না বললেই না, সেটা হচ্ছে যখনই আমাদের কোনো জাতীয় ক্রাইসিস সামনে আসে, তখন কিন্তু সেই ক্রাইসিসটাকে কাটিয়ে ওঠার জন্য একটা যোগ্য নেতৃত্বের প্রয়োজন পড়ে। যে কোনো নেতৃত্ব দিয়ে কিন্তু এত বড় একটা চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব না। না, সে ব্যাপারে আপনি কি মনে করেন? না, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আমরা সৌভাগ্যবান জাতি। এই মুহূর্তে এই দুর্যোগ কালেও আমরা কিন্তু সেরকম একটা নেতৃত্বেই আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে এই বৈশ্বিক বিপর্যয় আমরা কাটাবো, এই মহামারী কাটাবো, বিপর্যয় কাটাবো, এটা আমি বিশ্বাস করি। এবং এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল, হয়তো কিছুটা সময়ের জন্য থমকে গেছে, সারা বিশ্ব কত দূর এগোবে আমি জানি না। আমরা আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরকম বিপর্যয় দেখে, সেই বিপর্যয়ের সময়ও আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে যেহেতু আমাদের এই বিপর্যয়কালীনে সময়ে নেতৃত্বে আছেন ইনশাল্লাহ আমরা মানে এই বিপর্যয় কাটিয়ে উঠে আবার আগের আমরা যে গতিতে এগিয়ে যাচ্ছিলাম সেই গতিতে এটা আমি বিশ্বাস করি। অবশ্যই, অ্যাবসলিউটলি। আর একটা বিষয় হচ্ছে 6 দফার সাথে আপনার কানেকশনটা মানে একটু মানে ইটস আ লিটল মোর ইন্টিমেট দেন মানে মোর আ লট অফ পিপল। সেটা হচ্ছে যে আপনার প্রয়াত বাবা আহমেদ তৌফিজউদ্দিন, সাবেক এমপি, উনি 6 দফা আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। আমি আম শিওর যে আপনি পারিবারিকভাবে এরকম অনেক কিছু জানেন, গল্প শুনেছেন। তো আপনার বাবার কাছ থেকে শোনা কথা বা আপনার এমন কোনো ঘটনার কথা মনে পড়ে যেটা থেকে আপনার কাছে 6 দফার সিগনিফিকেন্সটা আরো একটু ডিফারেন্ট মনে হয়? আসলে বিষয়টা ওইভাবে স্মৃতিচারণ করে পারবো না, কারণ 6 দফা মানে 1966 সনে আমার বয়স হয়তো 4-5 ছিল, এরকমই হবে। তো আমার ফাদার এক সময় ফরেন সার্ভিস, আমি যেটুকু জানি একটা ঘটনা জানি যে বঙ্গবন্ধু 61 সনে কি 59 এরকম একটা টাইমে আব্বা তখন পোস্টিং, উনি ওখানে বাঙালি যে কমিউনিটি ছিল তাদের নিয়ে একটা ফাদার তার আগে তখন এডওয়ার্ড কলেজে ছিলেন, এডওয়ার্ড কলেজের ছাত্র সংসদের নেতাও ছিলেন। তারপরে শিক্ষকতা করেছেন, শিক্ষকতা করতে করতে একটা পর্যায়ে গিয়ে ফরেন সার্ভিসে চলে গেলেন। ফরেন সার্ভিসে গিয়ে করাচিতে ওনার পোস্টিং, তখন বঙ্গবন্ধু 59 অথবা 61 সালের দিকে বঙ্গবন্ধু বাঙালি কমিউনিটির একটা মিটিং এ ফাদারকে বলছেন যে আপনি এখানে কেন, এলাকায় যান। আমিও আমার ফাদারের খুব কষ্ট ছিল একটা, যে ছাত্র রাজনীতি করা আর পাকিস্তানিদের বৈষম্য দেখে দেখে বিক্ষুব্ধ ছিলেন। এবং উনি 1963 সালে চাকরিটা ছেড়ে দিয়ে আবার তিনি গ্রামে ফিরে আসেন এবং স্কুলের হেডমাস্টারের দায়িত্ব নেন। তারপরে পলিটিক্সের সঙ্গে ইনভলভ হন। এই সিচুয়েশনের যে সময়ে আমার ফাদারের যে ইনভলভমেন্টটা ছিল ওই সময় কিন্তু আসলাম, ছোট ছিলাম। তো এটুকু মনে পড়ে, সেটা হচ্ছে যে আমরা আমার পরিবারই বিশেষ করে আমার বাবাকে খুব একটা কাছে পেতাম রাজনীতি করার কারণ। তো পরবর্তীতে আমার যখন দেশ স্বাধীনতা শুরু হয় সে সময়টার স্মৃতি আমার কাছে বেশ ভালো মনে আছে। আমি যেটুকু মনে করতে পারি, ফাদার আহমেদ শফিউদ্দিন শুরু করে তখন পক্স ছিল ওই সময়, সেটা বোধ হয় এপ্রিল মাসের প্রথম ইন্ডিয়াতে চলে যান। ওখানে গিয়ে যে
আহ যুদ্ধ যে ক্যাম্পগুলো শুরু হলো, তার মধ্যে একটা হচ্ছে ট্রানজিট ক্যাম্প, ইয়ত ক্যাম্প, চুয়াডাঙ্গা ক্যাম্পের দায়িত্ব তিনি নেন। আমরা আমাদের পুরো পরিবার তখন আমরা ভেতরেই ছিলাম, বাংলাদেশেই ছিলাম, গ্রামে। আব্বা একাই চলে গেছে, পরবর্তীতে আমরা যাই। সেই সময়টা গুলো কিন্তু আমার স্মৃতিতে ভালো মতোই আছে। সেই সময়ও তাকে এবং তার পরবর্তীতেও আর আমার ফাদারকে ওইভাবে পাইনি, তবে তার ইনভলভমেন্ট যেটা আছে সেটা হচ্ছে যে তিনি এতটাই মাটি এবং মানুষের সঙ্গে মিশেছিলেন, মানুষের আহ যে অধিকার, মানুষের কষ্ট, মানুষের যে কাজ করা, এইগুলো নিয়ে প্রতিনিয়তই ব্যস্ত থাকতেন। এটা আমার দেখা। আর ৬ দফার যেটা আমাদের যে প্রেক্ষাপট, রাজনীতি করতে এসে তো আমরা বিষয়গুলোর যে পরম্পরা দেখি, এখান থেকেই আমরা জানি যে আসলেই বাংলাদেশের ইতিহাসের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় আহ, এই ৬ দফাটা ছিল আসলেই সময় উপযোগী। তখনকার বঙ্গবন্ধুর এই দাবিগুলো ছিল সময় উপযোগী, কারণ ৬৫ সালে পাক ভারত যুদ্ধ হয়েছে। সেই ৬৫ সালের যুদ্ধ এই পূর্ব বাংলার মানুষরা দেখছে তারা কতটা অরক্ষিত, কতটা অসহায়। এটা কিন্তু তাদের দেখাচ্ছে বঙ্গবন্ধুর এই যে এই বিষয়গুলো, মানুষের চাওয়া পাওয়ার যে বিষয়গুলো এত কাছ থেকে দেখছেন এবং সেইভাবেই তিনি আন্দোলনগুলোকে এগিয়ে এনেছেন এবং এবং দাবিগুলো উত্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু ৬ দফাটা তুলে ধরছেন। সেখানে সরকার বলেছেন, স্বায়ত্ত শাসনের কথা বলেছেন, মুদ্রার কথা বলেছেন, বৈদেশিক নীতির কথা বলেছেন। এই যে বিষয়গুলো আসছে, এটা কিন্তু একেবারেই মানে কাছ থেকে, রাজনীতির ভিতর থেকে মানুষকে আহ, উপলব্ধি না করতে পারলে, মানুষের শিকড়ের সন্ধান না জানলে এটা করা সম্ভব না। এই যে শেখরের কথা বললেন, এই জায়গায় একটা প্রশ্ন না করলেই না ফিরোজ ভাই। আম, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, এবং আম, আমি প্রবাসী, আমি কানাডাতে থাকি। ওই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করেছে, সেটা হচ্ছে বাঙালি কমিউনিটির যে ছেলেমেয়েরা, সেকেন্ড থার্ড জেনারেশনের ছেলেমেয়েরা, ওদের বাংলাদেশের শেকড়, বাংলাদেশের ইতিহাস, আম, এগুলো সম্বন্ধে ওদের খুব ঘনিষ্ঠ ধারণা না থাকার কারণে ওদের ভেতরে ওদের ঐশ্বর্য, ওদের মানে যে হেরিটেজের রিচনেস, এটা ওরা বোঝে না। না বোঝার কারণে বাঙালি হওয়া, বাঙালি জাতির একজন সদস্য হওয়া, এটার এই গৌরব মাহাত্ম বা গৌরব অনুভব করে না। না করার কারণে পার্সোনালি, মানে আমি যখন মানে কানাডাতে যেখানেই আমি যাই না কেন, আমার শিক্ষকতার সাথে, গবেষণার সাথে আমি যে কথাগুলো মনে রাখি সেটা হচ্ছে, আমি একজন কৃষকের ছেলে, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। সেই জায়গায় বাংলাদেশকে আমি সেভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, আমি জানি না কতটুকু সফল হই। এই ক্ষেত্রে আমাদের বর্তমান বাংলাদেশের প্রজন্মের ছেলে মেয়েদেরকে এই রিচ হিস্ট্রিটাকে বোঝানোর জন্য আমাদের কি করা উচিত, কি করলে ওরা ওদের শেকড়টাকে আরো কাছ থেকে টের পাবে, বুঝতে পাবে? সেক্ষেত্রে কিছু ঘাটতি আমাদের রয়ে গেছে। সেটা হচ্ছে যে আমাদের যেসব ছেলেমেয়েরা বাইরে হয়তো ছোটবেলায় গেছে বা ওখানে জন্মগ্রহণ করছে, অথবা একটা পর্যায়ে গিয়ে পড়তে গিয়ে আর আসেনি, এরকম অনেক বিভিন্ন বয়সে তারা ওখানে গেছে, তারপরে গিয়ে সে আর একটা লাইফে সে হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এই বাংলাদেশ সম্পর্কে তাদের আগ্রহ, তাদের ভালোবাসা, এইগুলো কিন্তু অনেক ফিকে হয়ে গেছে। এটার পেছনে আমি বলবো যে কারণগুলো হচ্ছে আমরাও আমাদের ঠিক হয়তো সেই কথা আমরা তুলে ধরতে পারি। বাংলাদেশকে যেভাবে আমরা রিপ্রেজেন্ট করা উচিত, আমাদের ওই প্রজন্মের কাছে আমরা যেভাবে বাংলাদেশকে তুলে ধরতে পারতাম, সেটা হয়তো আমরা আমাদের কাছে বাকি আছে। সেটা আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসটা, এটাকে যদি আমরা ঠিক মতো তুলে ধরতে পারি আর নির্মোহ নিরপেক্ষ, তাহলেই এটা আমার মনে হয় যে সহজেই তাদের কাছে পৌঁছানো যাবে। এবং আজকের এই বাঙালি জাতি বা বাংলাদেশ, এটা থেকে বা পড়ে পাওয়া জিনিস নয়। এটা অনেক সংগ্রাম, ত্যাগ ত্যাগ তার মাধ্যমে অর্জন। আর এই অর্জন করতে গিয়ে অনেক প্রাণ দিতে, অনেক ত্যাগ, অনেক কষ্ট সহ্য, সেই এই ইতিহাস অনেক অনেক
সমৃদ্ধ, এই ইতিহাসটা যদি আমরা তুলে ধরতে পারতাম, একটা আহ, আহ, জাতির যে গৌরব গুলো আছে সেই গৌরব গুলো যদি তুলে না থাকা যায়, জাতি তো আহ, আরেকজনের কাছে বা একটা প্রজন্ম তুলে যাচ্ছে তাদের কাছে আকর্ষণীয় হবে না, আর আগ্রহী হবে না। মনে হয় যে এদের কাছে আমরা ঠিক পৌঁছতে পারছি, আমরা ঠিক তুলে ধরতে পারছি না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আরেকটা বিষয় এই 6 দফার সাথে কানেক্টেড একটা বিষয় জানতে চাচ্ছি ফিরোজ ভাই, সেটা হচ্ছে 1966 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের যে অত্যাচার পূর্ব পাকিস্তানের উপরে, বিশেষ করে আমাদের অর্থনৈতিক যে শোষণ, সেই অর্থনৈতিক শোষণ থেকে আমাদের বাঙালি জাতিকে রক্ষা করার জন্য বাঙালিদের অর্থনীতিকে যে একটি ইন্ডিপেন্ডেন্ট ইকোনমি হিসেবে গড়তে চেয়েছিলেন, যেটা সেই মুহূর্তে ভীষণ প্রয়োজন ছিল। আমি সেই সময়টার সাথে বর্তমান সময়ে আমাদের যে বৈশ্বিক মানে যেই করোনা মহামারী চলছে এবং অর্থনীতি শুধুমাত্র বাংলাদেশ না, আপনি একটু আগে যে কথাটা মেনশন করলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন কোনো ঘটনা ঘটেনি যে পুরো বিশ্বের অর্থনীতি থেমে গেছে। বিশ্বের ইতিহাসবিদরা বলছেন যে এখন যুদ্ধ চলছে না ঠিকই, কিন্তু এখনকার অর্থনীতিটা হচ্ছে যুদ্ধকালীন অর্থনীতির মতোই ভঙ্গুর। এই ক্ষেত্রে আমরা ৬৬-র সেই 6 দফা আন্দোলনের দিকে তাকিয়ে আমরা কোন ধরনের সাহস বুকে বাঁধতে পারি যে না, অর্থনীতির অবস্থা নিশ্চয়ই মানে এখন বিপজ্জনক অবস্থা, কিন্তু আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। ইট ইজ পসিবল ফর আস, উই হ্যাভ ডান ইট ইন দ্য পাস্ট। আমি সেক্ষেত্রে খুব ছোট করে বলবো যে আমাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকা, একটা সঠিক নেতৃত্বের পেছনে থাকা। আমি আমরা এখন মানে আছি এবং সারা জাতিকেই বলবো বিপর্যয় থেকে উত্তরণের জন্য আমাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই বিপর্যয়, এটা আমি শুধু আর সঠিক নেতৃত্ব, এই দুটো এই ব্যাপারে আপনি এই ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে যদি আরেকটা বিষয় আমরা বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বের যে কোনো জায়গাতেই যখনই এই ধরনের কোনো একটা ক্রাইসিস দেখা দেয়, যখন মানুষের বিপদ মাথার উপরে, পেটে খাবার নেই কিংবা তার ভিতরে এক ধরনের অনিশ্চয়তা কাজ করে, তখন খানিকটা কষ্টেই যেন আমরা একেবারে ফুঁসে উঠি। তখন স্থানীয় ঐক্যবদ্ধতা মানে ভিতরে এক ধরনের ফ্যাটল ধরলে ব্যাপারটা নিয়ন্ত্রণ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এবং সেটাকে সেক্ষেত্রে পাবনা, অবশ্যই উত্তরবঙ্গের মানে সেক্ষেত্রে আমরা তো আর ঢাকা কিংবা চট্টগ্রামের মতো অর্থনৈতিকভাবে এত অ্যাডভান্সড না। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো ফিরোজ ভাই, যে এই মুহূর্তে আমাদের কি করা উচিত যে আমরা আমাদের ঐক্যটাকে ধরে রাখার জন্য, যে ঐক্যটাকে ধরে রেখে আমরা এই ক্রাইসিসে কিভাবে ফেস করতে পারি। এখন বিষয়টা যদি আমি আমার জেলাটাকেই ধরি, সেই ক্ষেত্রে আমি আমার পাবনা জেলার কৃষি বা অর্থনীতি কৃষি নির্ভর। এখানে বড় খুব বেশি ইন্ডাস্ট্রি নাই বা অন্য শ্রেণী পেশার লোক অনেক কম। সেই দিক দিয়ে অর্থনীতির এই অ্যাসপেক্টে আমি বলবো আমরা জেলা হিসেবে ধরলে পাবনা খুব বেশি ঝুঁকিতে নেই, বরং দেশ হিসেবে আমরা ঝুঁকিতে আছি। পাবনা জেলা যেটা মূল অর্থনীতির যেটা হচ্ছে কৃষি, আমার কৃষিতে এবার উৎপাদন যথেষ্ট ভালো হয়েছে এবং অনেক ক্ষেত্রে সরকারি প্রণোদনার কারণে অনেক বলবো বিগত বছরের চেয়ে উৎপাদন অনেক বেশি। সবকিছু মিলাই ইন্ডিভিজুয়ালি পাবনাকে আমি যদি বলি তাহলে অবশ্যই আমরা অনেকটা ভালো আছি, কিন্তু সারা দেশ তো পাবনাকে দিতে পারে। আমার অর্থনীতির মূল একটা জায়গা সেটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টর, রেমিটেন্স, এই বিষয়গুলো। গার্মেন্টস সেক্টর তো আমার পাবনায়। ঢাকাতে এখন করোনা যেভাবে বিস্তার হচ্ছে, তাতে তো আমাদের জন্য একটা ঝুঁকি তৈরি হচ্ছে, আগামী দিনগুলোর জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। সেই হিসাবে
এই অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের অভ্যাসের পরিবর্তন। আমি বলবো না তারা ঘরের মধ্যে বসে থাকবে, এই করোনা কালে তাদেরকে তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডও চালাক, পাশাপাশি আজকে আর কোনো লোকের জানতে বাকি নাই যে করোনা বিস্তার কিভাবে, এটা কিভাবে প্রতিরোধ করা যায়, এটাও তারা জানে। শুধু তাদের লাইফ প্যাটার্নটা একটু চেঞ্জ করবে, মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে, যেখানেই থাকবে সেখানেই সে স্বাভাবিক থাকবে। সোশ্যাল ডিস্টেন্সিং এর বিষয়টা আমরা যেটা দেখি অনেক ক্ষেত্রেই মানুষের এক ধরনের ঔদাসীন, সামান্য একটু সচেতন হলেই কিন্তু একটা লোক আর একটা লোক বুঝতে পারে। এই কিছু কিছু জিনিস মেনটেন করলেই আমাদের অন্যান্য কার্যক্রম আমরা স্বাভাবিক হয়ে থাকে। আর বলবো যে আমরা যদি সামান্য কিছু এবং চেঞ্জ করি, আমি মনে করি যে এগুলো সহজেই আমরা এক সময় আমরা তো মাস্ক পরিনি, এখন অনেক লোক মাস্ক পরি, আবার কিছু লোক পড়ছে। এটাকে আরেকটু আমার মনে হয় যে যদিও আইন করা হয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং এর আমরা এখনো বিভিন্ন বাজার বা বিভিন্ন পাবলিক গ্যাদারিং হয়, যেরকম ফিল্ড আছে, সেখানে এখনো দেখি যে তারা সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করছে। এদেরকে একটু সচেতন করলেই, আর একটু বাধ্যবাধকতা করা দরকার, আইনও প্রয়োগ করা দরকার, তাহলে এটা আস্তে আস্তে একটা সময় গিয়ে আমাদের অভ্যাস হয়ে যাবে। আর আমরা এখন এটা মনে হচ্ছে সবকিছু দেখে শুনে আমাদের মনে হয় না যে হঠাৎ করেই করোনা নাই হয়ে যাবে, এটা একটা লং টাইম এর মধ্যেই আমরা ধরে নিই। সেটাই যদি হয় তাহলে আমরা একটা আমাদের তাহলে অভ্যাসও। আবার 6 দফাতে ফেরত আসি। 6 দফার মানে পরবর্তীতে যখন পুরো বাঙালি জাতি এই 6 দফা আন্দোলনকে কেন্দ্র করে যে আমরা সংঘবদ্ধ হয়েছিলাম আমাদের অধিকারের জন্য, এবং পরবর্তীতে অবশ্যই শুধুমাত্র 66 তো আমাদের স্বাধীনতার একমাত্র ইম্পেটাস ছিল না, আরো অনেক অনুঘটক ছিল যেগুলো আস্তে আস্তে মানে আমাদের চূড়ান্ত পরিণত হয়েছিল 71। জি, আরো অন্যান্য পটভূমি রয়েছে। তো এই 6 দফাকে কেন্দ্র করে পরবর্তীতে সাবসিকুয়েন্টলি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যখন সেই আগরতলা ষড়যন্ত্র মামলা করা হলো, এবং সেই মুহূর্তে যে পুরো বাঙালি জাতি একসাথে সংঘবদ্ধভাবে জি, তো সেই বিষয়টা যদি আমাদের একটু বলতেন। সেক্ষেত্রে আমি বলবো সেই সময় আমাদের ছাত্র সমাজ একটা বড় রোল রেখেছে, বড় ভূমিকা রেখেছে। ছাত্র সমাজের 11 দফা এবং ছাত্র সমাজ সেই সময় টোটাল বাঙালি জাতিকে বঙ্গবন্ধু কে সামনে রেখে, বঙ্গবন্ধু যদিও ষড়যন্ত্র মামলায় আসামি হিসেবে কারাগারে অন্তরীণ, কিন্তু তার নামের তার নেতৃত্বেই টোটাল ছাত্র সমাজ দেখা গেল যে বাংলা জাতি বিভিন্ন দাবি দেওয়া ভিত্তিক আন্দোলন সংগ্রাম এবং কর্মসূচি নিয়েছে, এবং সেগুলো তারা পাকিস্তান শাসক গোষ্ঠী সেগুলো প্রতিরোধ করতে, এই করতে করতে জনগণ এতটাই সম্পৃক্ত হতে হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, তার ফলশ্রুতিতে আগরতলা ষড়যন্ত্র মামলার থেকে তারা পিছিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে দিতে বাধ্য হয়েছে। বঙ্গবন্ধু প্রকৃত বঙ্গবন্ধু তিনি হলেন ওই মামলা থেকে বেরিয়ে আসার পর ছাত্র সমাজ বঙ্গবন্ধু ঘোষিত করেন, তারপরে নির্বাচন, এই সমস্ত কিছু মিলে তারপরে এটা তো আমাদের ইতিহাসে আমরা কম বেশি সবাই জানি। এই যে 6 দফা আন্দোলনের যে ইস্যু ভিত্তিক যে দাবি দেওয়াগুলো, 6 দফার যে দাবিগুলো, এটা ছাত্র সমাজ কিন্তু সেই সময়ে জনগণের মাঝে মানে বলবো যে প্রচারে বিশেষ বড় ধরনের ভূমিকা রেখেছে। জনগণও বুঝতে পেরেছিল, বিশেষ করে এই বাঙালি জাতি তো তার আগে অনেকগুলো বৈষম্য দেখছে, কারণ বঙ্গবন্ধু রাজনীতি করতে এসে মানে আন্দোলন সংগ্রাম করতে এসে বিভিন্ন
মাঠে ময়দানের মিটিং এ বলেছে, আমরা কিভাবে এই প্রতারিত হচ্ছি, বৈষম্য কিভাবে বাড়ছে, বাঙালি পশ্চিম পাকিস্তানিরা কিভাবে বাংলাদেশ থেকে অর্থ নিয়ে যাচ্ছে, কৌশলগুলো দেখিয়েছে। কারণ সেই সময়ে এই বাংলাদেশ ছিল হচ্ছে কাঁচামাল সরবরাহের একটা ফলক। সমস্ত কলকারখানা পশ্চিম পাকিস্তান, বাংলাদেশেও যে দুই একটা কলকারখানা ছিল সেগুলো মালিক ছিল। তার মানে এইভাবে যে অর্থনীতিতে আমরা কিভাবে ধীরে ধীরে একটা ইয়েতে পঙ্গু দেশে পরিণত, এটা কিন্তু বঙ্গবন্ধু তিনি জনগণকে বোঝানোর জন্য একেবারে প্রান্তিক লেভেলে, জেলায় উপজেলা, তখন উপজেলা থানা লেভেলে মিটিং এর মাধ্যমে ছাত্র সমাজও সেই বিষয়টি জনগণ কিন্তু আসে তখনই বুঝতে পেরেছেন যে না, তারা বুঝতে পেরেছেন যে এই দেশ স্বাধীন হলো, এই দেশে যদি ক্ষমতা আমাদের হাতে আসে তাহলে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন নিজেরা ঘটাতে, এই বিশ্বাসে তারা বিশ্বাসী হয়েছে, দৃঢ় হয়েছে। মানে মুক্তিযুদ্ধের মতো এরকম একটা রক্তক্ষয়ী যে যুদ্ধে, অসম যুদ্ধ, জনযুদ্ধ, সেই যুদ্ধে যাদের এই সাধারণ জনগণ কিভাবে ঘুরে দাঁড়ালো, স্বাধীন, এটা তো মানে অকল্পনীয়। যে একটা প্রশিক্ষিত সৈন্যবাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষ যাদের হাতে কোনো অস্ত্র নেই তারা প্রতিরোধ করে ফেলছে, এটা একটা মানে বলবো যে অসম্ভব একটা কাজ করে এই জাতি। অবশ্যই সেক্ষেত্রে আমাদের কারোর কাছে প্রকাশ করতেই হয়। সেক্ষেত্রে আমি বলবো সেই সময়ে ভারত আমাদেরকে আশ্রয় নিয়েছে। সেটা আমরা এই ক্ষেত্রে বলবো যে সেই 1971 সনটা আমরা পেয়েছি ছয় দফার আন্দোলনের ধারাবাহিকতা, দেশও স্বাধীন হচ্ছে। তার অনেক আগের থেকেই এই ছয় দফাটার মানে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা দেখেছি ইতিহাস। এই 48 হওয়ার পরে এই ভাষা নিয়ে কথা, 52 ভাষা আন্দোলন করে অমুদ্দিন মজলিস সেই সময় একটা সংগঠন, তারা এর জনমত সৃষ্টির জন্য ভাষা বাংলা ভাষার কথা বলতে, তারপরে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ করে, তারপরে ভাষা দিবস নিয়ে তারা শুরু করল 1952 ফেব্রুয়ারি। এই সব কিছু বাঙালি তো অনেক ধাক্কা খেয়ে, অবিশ্বাস তৈরি হয়েছিল আগেই। আর এই বঙ্গবন্ধুকে যখন এই বাঙালি জাতি তাদের মুক্তিদাতা হিসেবে চিহ্নিত করতে পেরেছিল, ঠিক তখন এই ছয় দফা হচ্ছে আগরতলা সরল বাঙালি বসে ওঠার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য সমস্ত উপকরণ তৈরি। আমার কাছে একটা বিষয় আমি প্রায় it becomes একটু ডিফিকাল্ট হয়ে যায় একটা বিষয় বোঝানোর জন্য যারা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং আমাদের কালচার সম্বন্ধে বোঝেন না, যে লাহোর প্রস্তাবের পরে বঙ্গবন্ধু যখন করাচিতে লাহোর গেলেন, ওনার কথাই তো মানে তখন ওখানকার নেতারা শুনতে চাচ্ছিলেন না। সেই জায়গা থেকে সেই আন্দোলনটাকে সেখান থেকে পরবর্তীতে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রূপ নেয়া। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো যে অবশ্যই তখন আমার জন্ম হয়নি বা আমার ইতিহাসের জ্ঞান সীমিত, আপনি ব্যক্তি বঙ্গবন্ধুকে কিভাবে দেখেন, যে তার কোন ধরনের দূরদর্শিতা সেই লাহোর প্রস্তাবে সেই জায়গা থেকে নিয়ে পরবর্তীতে আমরা একটা স্বাধীন রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে গেলাম? বঙ্গবন্ধুর এই দূরদর্শিতাটা তৈরি হয়েছে ওনার জীবনের একদম প্রথম থেকে। রাজনীতির সঙ্গে তো খুব ছোটবেলা থেকে যুক্ত, সেটা তো আমরা ইতিহাসটা জানি। বিশেষ করে বঙ্গবন্ধুর ছোটবেলার যে ইতিহাস, তারপরে ওনার ছাত্র জীবনে এই ছাত্র জীবনের ইতিহাস, সোহরাওয়ার্দীর সাথে ওনার যে সম্পর্ক, ওনার সঙ্গে থেকে রাজনীতির যে ইতিহাস,
সবকিছুই জানি। বঙ্গবন্ধু যে কাজগুলো যখনই করেছেন, প্রো পিপুল করেছেন, জনগণের কথা চিন্তা করে করেছেন। এটা কিন্তু তার সমগ্র জীবনেই পাওয়া যায়। এবং যে কারণে উনি লাহোরে যে প্রস্তাবটা, যে ৬ দফাটা উনি স্থাপন করেছিলেন ফেব্রুয়ারি মাসে, সেটা কিন্তু আপনার তোমার আওয়ামী লীগের যে কাউন্ট হয়েছে ৬৬ সনে, সেই কাউন্সিলে কিন্তু সম্ভবত উম, মার্চ মাসের দিকে হুম, সেখানে কিন্তু এই বিষয়গুলো তোলা হয়েছে। বঙ্গবন্ধু জানতেন যে এর মধ্যেই মূল শক্তি আছে, এটা যদি আমি ঠিকমতো জনগণের কাছে উপস্থাপন করতে পারি, জনগণ সহজেই এটা নিবে, তাহলে ওনার অনেক ওই সে সময়ও অনেক নেতা যে ওনার সাথে ছিলেন তা কিন্তু না। আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু এই বিষয়গুলোতে স্বচ্ছ ছিলেন না, বঙ্গবন্ধু আচ্ছা, ছিলেন। এ কারণে তিনি এই বিষয়গুলো কাউন্সিলে খুব দৃঢ়ভাবে নিয়ে আসছেন। এটা নিয়ে এরকমও আছে, আমি যেটুকু পড়েছি, মনোনয়ন তত্ত্বাবধায়ক বোধহয় এটা কাউন্সিল থেকে দিয়েও দিয়েছিলেন, এরকমও কিছু ঘটনা আছে। তো যাই হোক, এই বিষয়টা উনি ছাড়েননি, কারণ জানেন জনগণকে, এটা আমরা যদি যাতে পারি জনগণ থাকে, কিন্তু নেতা নাও থাকে, জনগণ তার নিজের কারণেই এই এই দাবিগুলোর পেছনে থাকে, এবং যে কারণে তিনি এটা গুরুত্ব দিয়েছেন। এবং তার আমরা এর গুরুত্বটা কতটা ছিল সেটা পাকিস্তানিরা বুঝায় তাকে আটকানোর জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা দিতে। মূলত এই ৬ দফাটা না হলে ওনাকে এরকম একটা কেসে ওরা ফাঁসাতো। absolutely. এই বিষয়গুলো যদি একবার বাঙালির মাথায় ঢোকে, তাহলে এখান থেকে আর পেছানো এদেরকে সরানো যাবে না। তো এটা যে জনগণের উম, একদম শেকড় কোথায় জানেন বঙ্গবন্ধু, এবং এই জনগণের চাওয়া পাওয়া, তাদের যে আহ, নিজেদের কথা কোনটা, এটা বুঝেই দফাগুলো তিনি দিয়েছেন, এবং যেটা সহজেই এই বাঙালি জাতি, এবং যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ৬ দফা আমাদেরকে যে শক্তি সেই সময় জুগিয়েছে, ৬ দফার কারণেই ঐক্যবদ্ধ হওয়া, আহ, ছাত্র সমাজের ১১ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা ব্যর্থ করা, বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্ত করা, এবং পরবর্তীতে আমরা ৬৯ জলোচ্ছ্বাস, এই দেশে কিন্তু আরেকটা বিপর্যয় গেছে। এই ঘূর্ণিঝড়ে অনেক লোক মারা গেছে তখন পাকিস্তানিদেরকে, এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপই ছিল না। এই যে That's right. তারপরে ৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ তখন জয়লাভ করে, এবং তারই ধারাবাহিকতায় ক্ষমতার হাত বদলের সেসব নাটক আমরা জানি। সেখান থেকেই শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধে জনগণ ঐক্যবদ্ধই ছিল একটা নেতৃত্বে, এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেছনে ছিল সব। যে কারণে এই এক সুরে বেজেছে, যে কারণে সহজেই এই অসম যুদ্ধেও তারা বিজয়ী লাভ পেয়েছে। Absolutely, absolutely. আপনি একজন জনপ্রতিনিধি, আমাদের পাবনা দুয়ের মাননীয় এমপি। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আপনি আপনার নেতৃত্বের ক্ষেত্রে বঙ্গবন্ধুর কোন কোন দিকগুলো আপনার কাছে, আপনি ব্যক্তিগতভাবে যদি আপনি কোন কোয়ালিটি গুলো আপনি ফলো করেন বা আপনার কাছে মনে হয় যে আপনি সেটাকে রেপ্লিকেট করতে চান আপনার ব্যক্তিগত নেতৃত্বে? ধন্যবাদ। কিন্তু আসলে বঙ্গবন্ধু অনেক বড় মাপের একটা মানুষ। ওনার রাজনৈতিক যে জীবন, ওনার যে আহ, চরিত্রের যে বৈশিষ্ট্য, এটা ধারণ করা আসলে সম্ভব না। তবে আমি অনুপ্রাণিত হই অনেক বিষয়, কিন্তু সেগুলো আমি পারি না। বিশেষ করে আমার একটা বড় ধরনের আহ আহ, কি বলবো ঘাটতিও রয়েছে, যে বঙ্গবন্ধু, এবং আমার আমার বাবাকেও দেখেছি, এত লোকের নাম, এত কর্মী নেতা, এই লোকের নাম কিভাবে মনে রাখতেন, আমি মানে এটা বিস্ময়কর। আমার বাবাও রাখতেন,
এবং আমাদের এই নির্বাচনী এলাকার মোর দ্যান 30% লোকের পাই নেমেছিল। মানে এটা আমার কাছে একটা বিস্ময় মনে হয়। আমি কিন্তু এটা মনে রাখতে পারি। এটা আমার কাছে যখন মনে হয় যে আমি আসলে আসলে ছোটখাটো মানুষ, ওই অত মাপের নেতা না, যে জন্য বোধহয় আমি পারি। এটা আমার একটা বড় ধরনের ঘাটতি। এটাকে আমি অবশ্যই মনে করি যে একটা বিশাল কোয়ালিটি। বঙ্গবন্ধুর যে মানুষকে ভালোবাসার সবচেয়ে বড় মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা। মানে আমাদের জীবনে এই যত নেতা সারা পৃথিবীতে যে যত নেতাকে আমরা জানি, আমাদের আমরা জানতে পেরেছি, তাতে আমার মনে হয় যে বঙ্গবন্ধুর মতো এত দেশপ্রেমী, মানুষকে ভালোবাসার মতো নেতা আর জন্মগ্রহণ করেছে আমার মনে হয়। এত এত বেশি আবেগপ্রবণ ছিলেন, এটা বোঝা যায় তার রাজনৈতিক কর্মকাণ্ড ব্যবহারের আমরা পাই। কারণ আমি বঙ্গবন্ধুকে একবার দেখলাম কাছাকাছি, সেটাও ৭২ সালে। ছোট্ট একটা ঘটনা, ১৯৭২ সালে আমাদের যে পাবনা জেলার যমুনা নদী এবং বড় নদীর পাড় দিয়ে যে একটি বাঁধ, এই বাঁধটা উদ্বোধন করতে এই ৭২ সালে নগরবাড়ি। তো আমার মনে আছে লিবারেশনের পর এটা বোধহয় ৩ মাস পরেই হবে। ১৬ ডিসেম্বরে পরে, মানে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে এরকম। আমার ডেট মনে নেই। তো আব্বা আগের দিন থেকেই আর নেই, বঙ্গবন্ধু আসবেন এইখানকার ব্যস্ত, নির্বাচনী এলাকা ওনারই নির্বাচনী এলাকায় তা হবে। আমাদেরও খুব ইচ্ছা ছিল তখন হাফ প্যান্ট পরি, আমার ছোট ভাই যেটা, ও হাফ প্যান্ট পরা, ও রেডি হলো আমার সাথে, আমিও যাব। আমি বিশেষ করে একা চলাফেরা বিভিন্ন জায়গায় একটু সাহসী ছিলাম বলতে হবে। আমি আমি পাবনা থেকে নগর বাড়ি, তখন তো এই যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না, বেরিয়ে পড়ছি বাসা থেকে, দেখি রাজশাহী ইউনিভার্সিটির হলুদ রঙের বাস আপনার শহরের ভিতর দিয়ে রাস্তা যেতে গিয়ে ওরা জ্যামে আটকায়, অনেক বাস, বাসের মধ্যে থেকে ইউনিভার্সিটি আমাদের এই তোমরা কই যাও, নগর বাড়ি, তোমার সাথে কেউ নাই, উঠে পড়ো গাড়িতে। ওদের সাথে পড়লাম, আপনাদের তাই ওরা তো মিছিলের প্রাঙ্গনে গিয়ে সব স্টুডেন্ট একসাথে নেমে মিছিল করে যে আমরা দুইজন তো পিচ্ছি, এদের ভিতরে কিভাবে যাবো, তো ওরা দুইজন কাঁধে তুলে দুইজনের মাথায় উঠে বসলাম, মিছিল স্টেজের সামনে যেতে স্টেজে পড়লাম, বঙ্গবন্ধুর সামনে পড়লাম। আমার জীবনে এটা একটা আমার ক্রিয়া যে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখাবো, ওই স্টেজে ছিলাম। যাই হোক, সেটা অন্য প্রেক্ষাপট, কারণ এটা মানে আমার স্মৃতি কথার থেকে আমি এই কথাগুলো বললাম। বঙ্গবন্ধুর এই কোয়ালিটি এত বড় মাপের মানুষকে মাপাতে, তবে ওনার জীবনীতে যে আমরা পাই, আসলে ওনার যে দূরদর্শিতা, রাজনৈতিক মানুষকে বোঝা এবং দূরে দেখা যে দৃষ্টিটা ছিল, এই কোনো গুণই আমার নেই। আমি শুধু মানে বিস্ময়ে তাকায় থাকি, মানে ভাবি যে একটা মানুষের রাজনৈতিক এক চরিত্র হিসাবে এত দৃঢ়চেতা, স্বাধীন, সাহসী এবং সঠিক নেতৃত্ব দেওয়া গুণাবলী ছিল, এটা আমার কাছে একটা বিষয়। আমি শুধু চেষ্টা করি মানুষকে ভালোবাসা, মানুষের কাছে থাকা, মানুষের চাওয়া পাওয়ার গুলো যত পারা যায় পূরণ করা, আর দেশকে, এটা আমি আমার আমার যদি কেউ জিজ্ঞাসা করে গুণাবলী যদি আমার এটাই কিছুই পাবে না, সেটুকু একটাই হয়তো পেতে পারে, সেটা হচ্ছে আমি আমার এই দেশটাকে মানুষ। এটা এটা মানে আপনি মানে অবশ্যই আপনি ইউর অ্যাবসলিউটলি রাইট যে ওনার মতো এত বড় একজন নেতা, আমার কাছে যেটা মনে হয় যে
এত বড় একজন মানুষ কিন্তু আমাদের ভিতরে অনুপ্রেরণার সৃষ্টি করে, মানে কন্টিনিউয়াসলি আমাদের ভিতরে অনুপ্রেরণা যে ওই পথ ধরে হাঁটা, মানে ওরকম একটা ব্যক্তিগতভাবে আমি ব্যক্তি মুজিবুর রহমানের আহ জীবনী পড়ে কিছু বোঝার চেষ্টা করি। সেক্ষেত্রে মানে শুধুমাত্র একজন মুক্তিযুদ্ধ সন্তান হিসাবে না, একজন গবেষক হিসাবে। তো সেক্ষেত্রে একটা জিনিস আমার কাছে খুবই আমাকে ইমপ্রেস করে, সেটা হচ্ছে বাঙালি জাতি নিয়ে বঙ্গবন্ধুর আত্মসম্মান বোধ, আহ, এবং আন্তর্জাতিকভাবে যেখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে উপস্থাপন করেছেন, গর্বের সাথে উপস্থাপন করেছেন। একজন একজন মানুষ মানে খুবই বিনয়ী, সাদামাটা, খুব সিম্পলি চলেন। তো সেটা আমি অবশ্যই আমি আপনাকে ওনার সাথে তুলনা করছি না। ব্যক্তিগতভাবে আপনাকে আমার ভালো লাগার অনেক যে জায়গার ভিতরে, যে জায়গাটা আমি ব্যক্তিগতভাবে সবার কাছে গর্ব করি, অহংকার করি যে ফিরোজ ভাই আমাদের নেতা, সেটা হচ্ছে আপনার সিম্পলিসিটি ফিরোজ ভাই। এবং আপনি যেভাবে সাধারণ মানুষের সাথে মেশেন, যেভাবে চলেন, সেটা আসলেই আর কারোর জন্য হোক বা না হোক, ব্যক্তিগতভাবে আমি এতে অনেক অনুপ্রাণিত হই, এবং আপনার ওই জিনিসগুলো আমাকে অনুপ্রাণিত করে। অ্যাবসলিউটলি। আমরা এটা আমার আসলে গুণ বলবো না, এটা আমার স্বভাবজাত। আমি আসলে খুব কি বলবো, বিলাসী জীবনযাপন পছন্দ করি না। এক, 2 নম্বর হচ্ছে মানুষের থেকে দূরে থাকতে হবে, এটা আমার স্বভাবজাত। যে কারণে এখন এটাই কোয়ালিটি মনে করতে পারে, কিন্তু কোয়ালিটি না এটা। আমি স্বাভাবিক সাধারণ জীবনযাপন, এটা আমার বোধহয় জেনেটিক্সেই আছে, আমার খাওয়া দাওয়া তাই করে। সেটা অবশ্যই বলতে হবে যে আপনার বাবা, উনি আমাদের স্কুল প্রিন্সিপাল ছিলেন। অবশ্যই মানে ওনার ভেতরে সেই সিম্পলিসিটি ছিল। আমরা এ পর্যায়ে অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। আপনি, আমরা যারা ইয়াং জেনারেশন রিলেটিভলি, এবং যারা একেবারেই মানে নতুন প্রজন্মের, তাদের জন্য এই 6 দফা 66-র যে আন্দোলন, সেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় কোন ধরনের মেসেজ আমরা নিতে পারি, যেটাকে আমরা ধারণ করে একজন বাঙালি মানে মানুষ হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারি? আমি সেক্ষেত্রে বলবো, শুধু 6 দফা না, এই 6 দফাটা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই লাহোরে প্রস্তাব বিরোধী দলের সম্মেলনে। আজকে আমি বলবো সেই 6 দফার থেকে শুধু বঙ্গবন্ধুকে জানা, বঙ্গবন্ধুকে জানলে যদি কেউ ঠিকমতো তাকে অনুশীলন করতে পারে, বুঝতে পারে, ন্যূনতম তার ভিতরে একটা দেশপ্রেম গড়ে উঠবে। আমি চাই সেইটুকু আমাদের মানুষের ভিতরে, এই বাঙালি জাতির, বাঙালি আমরা বাংলাদেশি যারা, তারা যেন এই দেশটাকে ভালোবাসে। এইটুকু যদি থাকে শুধু, আর বাকিটুকু যত ঘাটতেই থাক, খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিরোজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি যে আপনি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, সারাদিন গণমানুষের সাথে যোগাযোগ করেন, তাদেরকে সাহায্য করার চেষ্টা করছেন। আপনার এই ব্যস্ত সময়ের ভিতরেও খানিকটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফিরোজ, তোমাকেও, কারণ আমি অলরেডি আর একটা মিটিং করে রাখছি। আমি ওদেরকে নিয়ে বসবো, একটু কিছু মেসেজ হবে। তো ধন্যবাদ সবাইকে। আমি আমার নির্বাচনী এলাকার সকল লোককে ধন্যবাদ জানাই, এবং তারা যেন এই করোনা কালের, এই দুর্যোগ কালে তারা যেন এটা সঠিকভাবে মোকাবেলা করতে পারে। ভালো। আসসালামু আলাইকুম। জয় বাংলা। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন। শেষ।